বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক আছে অনেকগুলি। তো সেই অনেকগুলো নাটকের মধ্যে রক্তকরবী নাটক কিন্তু খুব জনপ্রিয়। তো রক্তকরবী নাটক সম্পর্কে আজকে দু এক কথা আলোচনা করব। রক্তকরবী নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের এমন এক নাটক যেটা রূপক সাংকেতিক নাটক হিসেবে পরিচিত। এই নাটক 1926 সালে প্রকাশিত হয়েছিল বাংলার 1333 বঙ্গাব্দ। 1330 সালের গরমের ছুটিতে শিলংয়ে বসবাসকালে রবীন্দ্রনাথ ঠাকুর এই নাটকটার নাম রেখেছিলেন যক্ষপুরী। প্রথমে উনি নাম রেখেছিলেন নাটকের, রক্তকরবী নাটকের যক্ষপুরী। আচ্ছা, পরে পাণ্ডুলিপি অবস্থাতেই এর নাম হয়েছিল নন্দিনী। 1331 সালের আশ্বিন মাসের প্রবাসীতে সংশোধিত বর্তমান আকারে নাটকটি রক্তকরবী নামে সম্পূর্ণ ছাপা হয়েছিল। আমাদের যদি রক্তকরবী দেখতে যাই, সেই রক্তকরবীর রাজা, নন্দিনী আর রঞ্জনকে আমাদের খুব মনে পড়ে। যে রঞ্জন কিন্তু ছিল নাটকের মধ্যে নন্দিনীর কথায়, রাজাকে আমরা বিশেষভাবে মনে রাখতে পারি। আর অবশ্যই নন্দিনীর যে নন্দিনীর যে সত্তাটা, সেটা আমাদের ভালো মনে পড়ে। তার সাথে সাথে আছে সেই বিশু পাগল, ভীষণভাবে সে বিশু পাগলকে আমাদের মনে পড়ে, অধ্যাপককে মনে পড়ে, এবং যাদের সেই 67A যে নাম্বারিং করে, যে প্রত্যেকের এক একজনের যে নাম্বার ছিল, সেইগুলো আমাদের ভীষণ মনে পড়ে। এবং কিছু গান তো আমাদের খুব মনে পড়ে, হচ্ছে রক্তকরবীর। আর নন্দিনীর সেই প্রতিবাদ, নন্দিনীর সেই ভালোবাসার রং, সেটা আমাদের রক্তকরবীর মনে পড়ে। রাজাকে বের করে আনা নন্দিনীর কিভাবে রক্তকরবী নাটক পড়লেই বোঝা যায়, আমাদের প্রথমেই তা মনে পড়ে। যাই হোক, রবীন্দ্রনাথ নিজে এই নাটকের সম্পর্কে অনেক কথা বলে গেছেন। কখনো নাট্য পরিচয় হিসেবে, কখনো বা অভিভাষণ রূপে, কখনো বা অন্য প্রসঙ্গে তিনি এই নাটকের কথা বলেছেন। ওনার এই নাটক রূপক সাংকেতিক নাটক ছিল, অ্যালিগোরিক্যাল। আচ্ছা, এই সব বক্তব্যে সাধারণ পাঠকের রসপ্রাশনে ব্যাসকুটের সৃষ্টি হয়েছে। ওনার বক্তব্যগুলোকে মানুষ আস্বাদন করেছেন, সেই বক্তব্যগুলো থেকে রস আস্বাদন করেছেন, নাটকের মর্মার্থ উদ্ধার করতে পেরেছেন। এদের সবটাকেই ঠিক নাটকের ব্যাখ্যামূলক বক্তব্য বলা যাবে না। আবার বলা হচ্ছে ব্যাখ্যামূলক বক্তব্য হয়তো ছিল না, দার্শনিক প্রতীতি বলে মনে হবে। উনি এই নাটকের মধ্যে যে দর্শন ফুটে উঠেছে, তা ওনার বক্তব্যের মধ্যে দিয়ে ফুটে উঠেছিল সাধারণ পাঠকের কাছে। তিনি কখনো বলছেন এই নাটকটি সত্যমূলক, এই ঘটনাটি কোথাও ঘটেছে কিনা ঐতিহাসিকের পরে তার প্রমাণ সংগ্রহের ভার দিলে, মানে ঐতিহাসিকের ওপরে যদি প্রমাণ সংগ্রহের ভার দেওয়া যায়, তাহলে পাঠকদেরকে বঞ্চিত করা হবে। এইটুকু বললেই যথেষ্ট যে কবির জ্ঞান বিশ্বাস মতে এটি সম্পূর্ণ সত্য। যাই হোক, আবার কিছু পরে ইনি রবীন্দ্রনাথ এও বলছেন যে এই নাটক একেবারেই পৌরাণিক কালের নয়, একে রূপকও বলা যায় না। আবার উনি বলেছেন যে হঠাৎ মনে হতে পারে রামায়ণটা রূপক কথা। রামায়ণটা যদি রূপক কথা হয়, যদি হয়, কিন্তু তৎসত্ত্বেও রামায়ণ কিন্তু রূপক নয়। আমাদের মনে হতেই পারে রামায়ণ রূপক কথা, কিন্তু রূপক ও সাংকেতিকের মতো, কিন্তু তা কি? তা অবশ্যই নয়। আমার রক্তকরবী পালাটিও রূপক নাট্য নয়, এই কথা কিন্তু রবীন্দ্রনাথ নিজে বলে গেছেন। এইসব বলার পর ফের নাটকের সার প্রসঙ্গে তিনি বলছেন, এইটি মনে রাখুন যে রক্তকরবীর সমস্ত পালাটি নন্দিনী বলে একটি মানবীর ছবি। অবশ্যই নন্দিনী এক মানবীর ছবি, সত্যিকারের জলজান্ত এক মানুষ, সে মানবীর ছবি। এবং সেই নন্দিনী যার লাল বসন
আর ফুলের মালা, এই যে তার যে অঙ্গসৌষ্ঠব, তার যে একটা বিবরণ আছে, তাকে কিন্তু রবীন্দ্রনাথ ফুটিয়ে তুলেছেন একদম জ্বলন্তভাবে, জ্বলন্ত দৃষ্টান্ত। আমাদের সমাজের নারী প্রতিনিধির মধ্যে আমরা ধরে নিতে পারি নন্দিনী এক নারী প্রতীক হয়ে উঠেছে, ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে। এই নন্দিনীর মধ্যে দিয়ে রাজার চক্ষু খুলে দিতে পেরেছিল এই নন্দিনী। এবং এত সব ভুলভুলাইয়া এড়িয়ে নাটকটি সম্বন্ধে সাহিত্যের ইতিহাসকারকে অনুসরণ করে বলতে পারি যে রক্তকরবী নাটকে যন্ত্রযুগের মানব সভ্যতার প্রভূত শক্তি এবং চিত্তদীর্ণ সংকট হাহাকার করে উঠেছে। আমরা তো বলতেই পারি যন্ত্র সভ্যতার যুগ ওই সময়টাতে যখন 1925 সালে প্রকাশ পাচ্ছে মুক্তধারা নাটক। ওই মুক্তধারা নাটকটাও কিন্তু যন্ত্র সভ্যতার সেই সময় পরপরই উনি লিখেছেন রক্তকরবী রবীন্দ্রনাথ, যা 1926 প্রকাশ পাচ্ছে। এই সময়টাতে উনি দেখাচ্ছেন যে যন্ত্র সভ্যতা কীভাবে মানব সভ্যতার প্রভূত শক্তি, যন্ত্র সভ্যতা শক্তি হয়ে উঠছে আর কি, এবং চিত্তদীর্ণ সংকট হাহাকার করে উঠেছে। প্রাণের ও সৌন্দর্যের কাছে যন্ত্রের নতি শিকারে এই নাটকের সমাপ্তি। অবশ্যই আমরা দেখি মুক্তধারা নাটক যখন আলোচনা করব, আমি এখনই বলছি, মুক্তধারা নাটকে আমরা যখন অভিজিৎকে দেখতে পাচ্ছি, সেই অভিজিৎ যে কেন্দ্রীয় চরিত্র ছিল, সে প্রমাণ করেই ছেড়েছিল যে যন্ত্র সভ্যতা মাথা নত করবেই। হ্যাঁ, যন্ত্র সভ্যতা মানব সভ্যতার কাছে কিছু নয়। রক্তকরবী তো সেই একই। শ্রমিকদের আমরা দেখতে পাই, সেই শ্রমিক যারা পিছু পাগল, এই আরও অনেক শ্রমিক আছে যাদের সেই গায়ে যে নাম্বারিংয়ে যাদেরকে মনে রাখা হয়, যাদের নামে মনে রাখা হচ্ছে না। যাই হোক, এখানে লড়াই দেখানো হয়েছে এবং যন্ত্র সভ্যতার যুগে মানুষের একটা যন্ত্র যুগ অবসান, মানে যন্ত্র সভ্যতার নতি স্বীকার করছে, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। প্রাণের ও সৌন্দর্যের কাছে যন্ত্রের নতি স্বীকারেই নাটকের সমাপ্তি হচ্ছে। রবীন্দ্র সমাজভাষ্যের তাই হলো ভবিষ্যৎবাণী, এবং নন্দিনীর চরিত্রে প্রাণের ধর্ম তরঙ্গিত হয়েছে। প্রাণ প্রস্ফুটিত, মানে প্রাণের যে আনন্দ, যে সৌন্দর্য, একটা প্রকৃতির যে সৌন্দর্য, এবং মানুষের জীবনটা যে যন্ত্র দিয়ে গড়া নয়, এবং সেটা যে প্রাণের যে একটা স্পন্দন পাওয়া গেছে নন্দিনীর মধ্যে দিয়ে। এবং নন্দিনী চরিত্রে প্রাণের ধর্ম তরঙ্গিত হয়েছে। তার মানব মূর্তি তাত্ত্বিক ভাবনার দ্বারা একেবারে আচ্ছন্ন নয়। তাত্ত্বিক ভাবনায় যে মানব মূর্তি ঢেকে গেছে তা কিন্তু নয়, তত্ত্বকথাও আছে তার সাথে সাথে কিন্তু রবীন্দ্রনাথ প্যারালালি এখানে মানবী চরিত্রকে ফুটিয়ে তুলেছেন। এইখানেই তার অসাধারণত্ব। আর রঞ্জন চরিত্রে যৌবনের তত্ত্ব অবশ্যই আছে। রঞ্জন যে চরিত্রটা আছে, যাকে নন্দিনী ভালোবেসেছিল, তার চরিত্রে যৌবনের তত্ত্ব আছে। তার উল্লসিত ব্যক্তিত্ব এখানে প্রতিষ্ঠিত, এবং বিশুতে তার নন্দিনীর কথার মধ্যে দিয়ে আমরা রঞ্জনকে পাই, এবং সেখানে রঞ্জন যতটা ফুটে উঠেছে দেখা যায় যে রঞ্জন কিন্তু অবশ্যই যৌবনের তত্ত্ব এখানে রঞ্জনের মধ্যে দিয়ে আমরা পাচ্ছি। আর তার উল্লসিত ব্যক্তিত্বকে পাচ্ছি, এবং বিশু পাগল যে ছিল তার বিষণ্ণ অন্তঃগূঢ়তা উপস্থিত হয়েছে। নাট্যরীতির বৈশিষ্ট্য এখানে লক্ষণীয়, এবং ভাষার অতিবিস্তার ও কবিত্ব এই নাটকের রাজা চরিত্র শক্তির প্রচণ্ডতায় দৃপ্ত, এবং অভ্যন্তরীণ অবক্ষয়ের বেদনায় দীর্ণ হয়ে উঠেছে। যে রাজা ঘর থেকে বেরোচ্ছে না, যাকে নন্দিনী বাইরে বের করে নিয়ে আসছে, তার মধ্যে দিয়ে একটি ব্যক্তির এবং যন্ত্রযুগের গোটা মানব সভ্যতার ঐশ্বর্য ও বেদনার কথা সার্থকভাবে বলতে পেরেছিলেন কবি। প্রাণের গৌরবে এবং সৌন্দর্যের লীলায় তরঙ্গিত নারী চরিত্র এখানে নন্দিনী রবীন্দ্র সৃষ্টির একটি বিশেষ সম্পদ বিশেষ। এই নাটকের কেন্দ্রীয় ভাবনা হলো যন্ত্রপ্রধান শোষক সমাজের অন্তর্জীর্ণতার উদ্ঘাটন। শাসকের যে শোষণ, শ্রমিকদের ওপর যে অত্যাচার, রাজার যে একটা অমানবিক আচরণ, তাদের বন্দি করে রাখা, নন্দিনীর যে যারা আছে তাদেরকে যে তার সঙ্গী সাথীদের বন্দি করে রাখার এই যে ব্যাপারটা এখানে উনি তুলে ধরেছেন। এখানে শোষক সমাজের অন্তর্জীর্ণতাকে তিনি তুলে ধরেছেন, এবং
এই নাটকের কেন্দ্রীয় ভাবনা যেটা আমি বললাম, এবং শ্রমজীবী এবং শ্রম শোষকদের সংঘাত নাটকের প্রাণস্বরূপ হয়ে উঠেছে। সৌন্দর্য, প্রাণধর্ম, লোভের দ্বারা, ভোগের দ্বারা আচ্ছন্ন। সৌন্দর্য আর প্রাণধর্ম যেখান থেকে অনেক দূরে চলে যেতে পেরেছিল নন্দিনী, সেই কারণেই রাজা কিন্তু নন্দিনীর প্রতি আকৃষ্ট হয়ে সে বেরিয়ে আসতে পেরেছিল। রাজাকে নন্দিনী বের করেছিল, এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শেষ পর্যন্ত সৌন্দর্য, প্রাণের রক্তিম বিদ্রোহ এবং জয়লাভ নাটকে চিত্রিত হয়েছে। এই জাতীয় বিষয় সংকেত নাটকের মধ্যে প্রকাশ করা শক্ত। যাই হোক, এটা বলছেন বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আমরা আলোচনা করলাম আজকে নন্দিনী রক্তকরবী। তো অন্যদিকে আবার কেউ কেউ কিছু এখানে মন্তব্য করে গেছেন যেগুলো কিছুটা জেনে রাখা ভালো। যেমন কেউ বলছেন যে রক্তকরবী নাটকের আর একটি দোষ আছে, দোষ নিয়ে বলে গেছেন যে নন্দিনী রঞ্জন উপাখ্যানে কিছু দোষ আছে, রঞ্জনের চরিত্র স্পষ্ট হয়ে ফুটে ওঠেনি। এটা নিয়ে আগেই বলেছি যে নন্দিনীর কথার মধ্যে দিয়েই রঞ্জন এখানে কিন্তু ফুটে উঠেছে। রঞ্জনকে আলাদা করে রাজার মতো বা বিশু পাগলের মতো বা অধ্যাপকের মতো আমরা পাই না। তাকে জীবিত অবস্থায় আমরা কখনোই দেখতে পাই না। তার মৃতদেহকে নিয়ে নন্দিনী শোক করেছে, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে তার মৃত্যু নন্দিনীকে খুব বেশি প্রভাবান্বিত করতে পারেনি। আসলে রঞ্জনের মৃত্যুতে সবচেয়ে বেশি টলেছে তার বিজেতা রাজা নিজে। রঞ্জন উপাখ্যান সম্পর্কে ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলে গেছেন যে একদিকে তার এই অত্যন্ত অশরীরী অতীন্দ্রিয় স্পর্শ, অপরদিকে তার মৃতদেহ, এই দুইয়ের মধ্যে একটা বিষম অসঙ্গতি রয়েছে, যাহা আমরা কল্পনার সাহায্যে পূরণ করতে পারি না। সত্যিই তাই, কল্পনার সাহায্যে হয়তো এটা পূরণ করা যাবে না। যে রঞ্জন যে চরিত্রটা আছে, রঞ্জন সম্পূর্ণরূপে এখানে কিন্তু অদৃশ্যই বলা যেতে পারে। রঞ্জনের মৃতদেহ, মারা গেছে রঞ্জন, তাকে নিয়ে শোক করছে, কিন্তু কখনোই নন্দিনী কিন্তু রঞ্জনকে নিয়েই যে আঁকড়ে ধরে পড়ে আছে তা নয়। আমাদের কল্পনার অতীত হয়ে গেছে, মানে কল্পনার মধ্যে আসছে না এই অতীন্দ্রিয় একটা স্পর্শ যা রঞ্জনকে নিয়ে নন্দিনী অনুভব করছে, সেটা আর তার মৃতদেহ, সে মারা গেছে, সে আর নেই পৃথিবীতে, সেটা কখনোই পূরণ করতে পারি না। এই কল্পনাগত অনৈক্য আমাদের বিচার বুদ্ধিকে নিরন্তর পীড়িত করে, আমাদের বিচারবোধকে পীড়িত করছে। মানে এইটা সমালোচকরা বলে গেছেন যে এই রকম দোষ ত্রুটি আছে নন্দিনী আর রঞ্জন উপাখ্যানে। কিন্তু সম্পূর্ণ নাটক যদি আমরা দেখতে যাই, সেখানে আমাদের প্রধান হয়ে উঠেছে নন্দিনী আর রাজা, রাজা আর নন্দিনী। রঞ্জন এখানে কিন্তু নন্দিনীর প্রেমিক হলেও সে কিন্তু সম্পূর্ণভাবে ফুটে উঠছে না, কিন্তু আমরা তাকে পাচ্ছি। অবশ্যই তার সেখানে ভূমিকা থাকছে নন্দিনীর কথার মধ্যে দিয়ে, নন্দিনীর কথাতে সে অবশ্যই আছে, এবং সে তার যে তত্ত্ব, সে হলো যৌবনের প্রতীক হয়ে উঠেছে। নন্দিনী আর রঞ্জন যৌবনের প্রতীক হয়ে উঠেছে, সেই রঞ্জনকে আমরা পাই। যাই হোক, এই গেল রক্তকরবী নাটকের বিশেষ কিছু আলোচনা। আজকের আলোচনা এই পর্যন্তই। আমার যদি আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই লাইক করে অপরের সাথে শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।